তোমরা সকলে গিমিক নেমের ব্যাপারে তো জানো। গিমিক নেম যেমন ধরে নাও যে এজে স্টাইলসকে আমরা ফেনোমেনাল ওয়ান এজে স্টাইলস বলি, এখানে ফেনোমেনাল কথাটা হচ্ছে তার গিমিক নেম। তেমনই ডাব্লিউডব্লিউতে আরও বেস্ট সুপারস্টারদের গিমিক নেম রয়েছে, কিন্তু কী হচ্ছে যে ডাব্লিউডব্লিউর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সেথ রলিন্স, ব্রনসন রিড আর ডমিনিক মিস্টেরিওর গিমিক নেমগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। এখানে সেথ রলিন্সের থেকে ফ্রিকেন যে নামটা রয়েছে, সেথ ফ্রিকেন রলিন্সের মধ্যে থেকে ফ্রিকেন নামটা সরিয়ে নেওয়া হয়েছে। তো ব্রনসন রিডের যে বিগ ব্রনসন রিড বলুন, তো সেখান থেকে বিগটাকে সরিয়ে নেওয়া হয়েছে। আর আমাদের ডমডম ভাইয়ের থেকে এখানে ডার্টি ডমিনিক মিস্টারের মধ্যে ডার্টি কথাটা সরিয়ে নেওয়া হয়েছে। তো এর পেছনে কী কারণ আছে সেটা তো জানি না। আপাতত এখন তাদের গিমিক নেমগুলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে তেমন কোনো প্রবলেম হবে। এদের এই গিমিক নেমগুলো এদের ক্যারেক্টারের সাথে পুরোপুরি জুড়ে আছে, তাই যখনই ডাব্লিউডব্লিউতে এদের নাম নেওয়া হবে তো এদের গিমিক নেমগুলো অটোমেটিক চলেই আসবে। কিন্তু এদের গিমিক নেমগুলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেন রিমুভ করা হলো সেই বিষয়ে তো এখনও পর্যন্ত কোনো রকম নিউজ আসেনি বা ক্ল্যারিফিকেশান আসেনি। আর কালকার মানডে নাইট ড্রতে রোমানের রিটার্নের সাথে সিল্ড রিলেটেড আরেকটা নতুন জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে সিল্ডের 3খানা মেম্বারই কার্ভ স্টম্প এই মুভটা ইউজ করেছে। আমরা দেখতে পেলাম AEW রেভলিউশনে ডিন অ্যামব্রোজ এজের উপরে কার্ভ স্টম্প মুভটা ইউজ করলো, তারপর ঠিক তার 24 ঘন্টার মধ্যে আমরা সেথ রলিন্সকে সেই মুভটা CM পাঙ্কের ওপর ইউজ করতে দেখতে পেলাম। আর ঠিক তার কিছুক্ষণ পরে আমরা রোমান রেন্সকে সেথ রলিন্সকে কার্ভ স্টম্প লাগাতে দেখতে পেলাম। তো এটা আমরা সচরাচর দেখতে পাই না। সিল্ডের 3টে মেম্বার 24 ঘন্টার মধ্যেই এই একই ফিনিশার ইউজ করেছে। আর এমনটা আমরা অনেক দিন আগে দেখতে পেয়েছিলাম যে সিল্ডের 3টে মেম্বার 24 ঘন্টায় 3জন আলাদা আলাদা সময় চ্যাম্পিয়ন ছিল সেই মানি ইন দ্য ব্যাংকের সময়। সেটা অনেক পুরনো সময়ের কথা। 2016 সালের মানি ইন দ্য ব্যাংকে আমরা দেখলাম যে রোমান চ্যাম্পিয়ন ছিল, রোমানকে সেথ রলিন্স হারালো, আর ঠিক তার 1 মিনিটের মধ্যে ডিন অ্যামব্রোজ এসে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল। আর এই বছরে হয়তো আমরা আবার এভলিউশন পেপার ভিউ দেখতে পেতে চলেছি। এভলিউশন প্রিমিয়াম লাইভ ইভেন্টটা একটা সময় হয়েছিল, তখন ডাব্লিউডব্লিউতে রন্ডা রাউজি ছিল, আর তখন সে খুব ভালো মতো বুকিংও পেত। বলতে পারো সে তার ক্যারিয়ারের একদম প্রাইমে ছিল। সেই সময় ওমেন্স ডিভিশনের অবস্থা বেশ ভালো ছিল, তখন আমরা অল ওমেন্স পেপার ভিউ পেয়েছিলাম, সেটা ছিল এভলিউশন। সেখানে আমরা শুধুমাত্র ওমেন্স ডিভিশনারি ম্যাচ দেখতে পেয়েছিলাম। তো ওটা একবারই হয়েছিল, তারপর থেকে আর হয়নি। কিন্তু মনে হচ্ছে এমনটা নিউজ আসছে যে আমরা এই বছরে এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটাকে আবার রিটার্ন করতে দেখতে পাবো। তবে সিচুয়েশান আগের থেকে তো একটু অন্যরকম। তখনকার যুগে ওমেন্স ডিভিশন ভালো চলতো, কিন্তু এখন তো ওমেন্স ডিভিশনের তো খুব খারাপ অবস্থা। আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেরই ম্যাচ দেখতে খুব একটা পছন্দ করি না, আর সুপারস্টারদেরও তো সেরকম খুব একটা ভালো অবস্থা নেই। তো সেখানে যদি এইটা করায় তাহলে মনে হয় না অতটা ভালো করে চলবে এটা। আর বিয়াঙ্কা বেলার এখনও পর্যন্ত রেসেলমেনিয়াতে 4খানা ম্যাচ রেসেল করেছে, তার মধ্যে 3বার তো সে ওয়ার্ল্ড টাইটেলের জন্য ম্যাচ রেসেল করেছিল, আর সেটা জিতেও ছিল। আর এটা তার 4 নম্বর ওয়ার্ল্ড টাইটেলের জন্য ম্যাচ হতে চলেছে, আর মনে হচ্ছে এখানেও জিতে যাবে। কারণ দেখতে গেলে রিয়া রিপ্লি এত লম্বা সময় ধরে চ্যাম্পিয়ন ছিল, তারপর ইউএসকাইও তো ওয়ার্ল্ড টাইটেল জিতেছে এর আগে, আর এখন আরেকবার জিতে নিল। আর এখন দেখতে গেলে বিয়াঙ্কা বেলার কিন্তু বেশ 2 বছর হয়ে গেল তার কাছে কোনো রকম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আসেনি, সে ট্যাগ টিম ডিভিশনেই কাজ করে যাচ্ছে। তো মনে হচ্ছে এবার বিয়াঙ্কা বেলারের বেশ ভালো মতোই চান্স আছে এখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার। আর এই যে নতুন যে চ্যাম্পিয়নশিপটা এসছে ওমেন্স ডিভিশনে, এটা কিন্তু এখনও পর্যন্ত বিয়াঙ্কা বেলার একবারও জেতেনি। তো সেই হিসাবে দেখতে গেলে মনে হচ্ছে এই চ্যাম্পিয়নশিপটা বিয়াঙ্কা বেলারের কাছে আসতে পারে, আর বিয়াঙ্কা বেলারকে এই নতুন ওমেন্স চ্যাম্পিয়নশিপটাতে বেশ ভালো মানাবেও। আর ডাব্লিউডব্লিউ ট্রিশ স্ট্র্যাটাসের 25th অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য তার জন্য একটা কাস্টম চ্যাম্পিয়নশিপ রিলিজ করেছে, বা বলতে পারো একটা কাস্টম চ্যাম্পিয়নশিপ বানিয়েছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই চ্যাম্পিয়নশিপটা। এটা শুধুমাত্র ট্রিশ স্ট্র্যাটাসের থিম অনুযায়ী তার জন্য শুধুমাত্র এটা বানানো হয়েছে। আর এটা এখন ডাব্লিউডব্লিউর অফিসিয়াল ওয়েবসাইটে তো বিক্রি হচ্ছে, সেখান থেকে যারা চায় তারা কিনতে পারবে। আর আজকের NXT প্রিমিয়াম লাইভ ইভেন্ট দ্য রোড ব্লক ছিল, আর সেই রোড ব্লকেতে আমরা আজকের হার্ডি বয়েজকে তাদের TNA ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে দেখতে পেলাম এগেনস্ট ফ্র্যাক্সিয়াম। আর এখানে হার্ডি বয়েজ সাকসেসফুলি তাদের চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। আর তাছাড়া আজকের শোতে আমরা ডবল চ্যাম্পিয়নও দেখতে পেলাম। এখানে স্টেফনি ওয়াকে ও জিউলিয়াকে হারিয়ে দিয়েছে আর হয়ে গেছে ডাবল চ্যাম্পিয়ন। অবশ্যই এর পেছনে একটা কারণও রয়েছে, কারণ এমনটা রিপোর্ট এসেছিল যে জিউলিয়ার কোথাও একটা ইনজুরি হয়ে গেছে, যার ফলে তাকে একটু টাইম অফ দিতে হবে, তাকে রিকভার করতে হবে। তো আমার মনে হয় সেই জন্য এখানে স্টেফনি ওয়াকারকে নতুন চ্যাম্পিয়ন বানানো হয়েছে। তবে আমি NXT-কে খুব একটা সিরিয়াসভাবে নেবো না, কারণ এখন NXT-র রিয়ালিটিটা আমরা খুব ভালো মতো জানি। যতক্ষণ না NXT-র সুপারস্টাররা মেন রোস্টারে এসে বড় সড়ো কিছু করছে বা তাদেরকে মেন রোস্টারে ভালো মতো বুকিং দিচ্ছে, ততক্ষণ
এটা নিয়ে অতটা মাতামাতি করার কিছু নেই, কারণ প্রত্যেকবার আমরা আশা নিয়ে থাকি আর আমাদের মনটা ভেঙে যায়। আর তার উপরে তো এটা ওমেন্স ডিভিশন, আর ওমেন্স ডিভিশনের হাল কীরকম তো তোমরা সকলেই জানো, ডাব্লিউডাব্লিউ কীভাবে ওমেন্সদের এখন ট্রিট করছে। তো সেই নিয়ে এটা বলবো যে দেখো NXT শো দেখো, এনজয় করো, কিন্তু অত বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই। মেন রোস্টারে আসুক, আর ডাব্লিউডাব্লিউ যদি তাদেরকে ভালো মতো বুকিং দেয় তখন নয় এটা নিয়ে মাতামাতি করা যাবে। আমি একটা সময় NXT দেখতাম, ভালো লাগতো, কিন্তু এদের রিয়ালিটিটা দেখার পর আমার আর খুব একটা দেখার ইচ্ছা হয় না। বেকার আমরা অনেক আশা নিয়ে রাখি আর তারপর লাস্টে গিয়ে দেখি যে ঠিক তার উল্টোটাই হচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ পরের সপ্তাহে রয়ের জন্য ফিন বেলার ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে ম্যাচ অফিসিয়াল করে দিয়েছে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো এখানে কি আমরা টাইটেল চেঞ্জ দেখতে পাবো? কারণ বলা যায় না, যেভাবে আমরা ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তারপরে US চ্যাম্পিয়নশিপ হাত বদল করতে দেখতে পেলাম, তো এখানেও চ্যাম্পিয়নশিপ চেঞ্জ হয়ে যেতে পারে রেসলম্যানিয়ার আগেই। কিন্তু মনে তো হয় না এখানে চেঞ্জ হবে, কারণ ডাব্লিউডাব্লিউ ব্রন ব্রেকারকে খুবই স্ট্রংভাবে বুক করে, আর ফিন বেলারকে কোনো দিক দিয়ে দেখে তো মনে হয় না যে সে চ্যাম্পিয়ন হয়ে যাবে এই সময়। কিন্তু বলা যায় না, ডাব্লিউডাব্লিউ যেভাবে আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে এখানে হয়েও যেতে পারে। তো দেখা যাক পরের সপ্তাহে আমরা কিছু দেখতে পাই কিনা। তবে আমার তো মনে হয় না যে এখানে ফিন বেলারের কাছে টাইটেল আসতে পারে। আর এবার ব্রন ব্রেকার আর পল হেমানকে নিয়ে কথা বলা যাক। ব্রন ব্রেকার তার একটা ইন্টারভিউতে বলেছিল যে সে চায় যেন ভবিষ্যতে পল হেমান তার ওয়াইজ ম্যান হয়ে যায়, যেমনটা সে ব্রক লেসনারের সাথে ছিল, CM পাঙ্কের সাথে ছিল, তাছাড়া রোমানের সাথে ছিল। তো সেরকমই ব্রন ব্রেকার চায়। আর এখন তো বলতে পারো যে অন স্ক্রিন নয় কিন্তু অফ স্ক্রিন কিন্তু এখানে পল হেমান ব্রন ব্রেকারের হয়েই কাজ করছে। মানে ব্রন ব্রেকারের ক্যারেক্টারটা কীভাবে ভালো করে ডেভেলপ করা যায়, তাকে ভালো মতো স্টোরি লাইন কীভাবে দেওয়া যায়, তাকে কী করে আরও উন্নত করা যায়, সেই বিষয়ে কিন্তু পল হেমান বেশ ভালো মতো জোর দিচ্ছে। তো ব্যাক স্টেজেতে পল হেমান কিন্তু ব্রন ব্রেকারের জন্য কাজ করা শুরু করে দিয়েছে, আর আমরা হয়তো আরও বেশ কিছু বছর পর পল হেমানকে ব্রন ব্রেকারের হয়তো ওয়াইসম্যান হিসাবে দেখতে পাবো। ব্রন ব্রেকারের বয়স এখন মাত্র 27, তো সেই হিসাবে দেখতে গেলে কম করে হলেও সে 20 বছর এখন ডাব্লিউডাব্লিউকে নিজের কাঁধে নিয়ে যেতে পারবে। তো আমরা রোমান যখন ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে, প্রায় একেবারে যখন সে পুরোপুরি রিটায়ার হয়ে যাবে, তখন আমরা হয়তো পল হেমানকে ডাব্লিউডাব্লিউর অন দ্য স্ক্রিন স্টোরি লাইনের ওপরে আমরা ব্রন ব্রেকারের সাথে তাকে দেখতে পাবো। আর এর পরের নিউজটা আমাদের রুসেভ আর লানাকে নিয়ে রয়েছে। তোমরা তো যেমনটা জানো যে 1 বছর আগে রুসেভ আর লানার মধ্যে ডিভোর্স হয়ে গেছিলো, কিন্তু এখন কি হয়েছে যে এরা নাকি আবার একসাথে চলে এসছে, এদেরকে একসাথে দেখা গেছে। আর এরা ইন্টারভিউতে এটা বলেছে যে তারা ফাইনালি আবার একসাথে হওয়ার ডিসিশন নিয়েছে। তো কি বলবো, এদের এটা তো ইংরেজদের এরকম চালচলনি এরকম, আমাদের এখানে ব্রেকআপ হয় আর এদের এখানে ডিভোর্স হয়ে যায়। মানে একসাথে থাকছে, বিয়ে হয়ে গেল, কিন্তু তারপরে ভাবলো যে না এর সাথে ভালো লাগছে না, ব্রেকআপ করে নিই, কিন্তু না, ওরা ডাইরেক্ট ডিভোর্স দিয়ে দেয়, তারপর কদিন পর আবার ঝামেলা ঠিক হয়ে যায়, তখন আবার বিয়েও করে নেয়। তো এটা তো এদের কালচারের মধ্যেই পড়ে। তো ঠিক আছে, ভালোই কথা যে রুসেভ আর লানা আবার একসাথে চলে এসছে। আর রুসেভ তো এখন AEW ছেড়ে দিয়েছে, তো হয়তো আমরা রুসেভ আর লানাকে একসাথেই ডাব্লিউডাব্লিউতে আবার রিটার্ন করতে দেখতে পেতে পারি। এবার একটা বড় প্রশ্ন হচ্ছে যে পরের সপ্তাহে তো আমরা জন সিনাকে রতে দেখতে পাবো, কিন্তু আমরা কি জন সিনার সাথে রককেও আসতে দেখতে পাবো? কারণ দেখো চান্স তো রয়েছে, বিশেষ করে এলিমিনেশন চেম্বারে যেটা হলো তারপর এটা তাদের প্রথম অ্যাপিয়ারেন্স হতে চলেছে। তো সেই হিসাবে দেখতে গেলে এখানে রক আর জন সিনার একসাথেই আসা উচিত। আবার রক আর জন সিনা একসাথে এসে ক্ল্যারিফিকেশান দেবে, সবার কাছে এক্সপ্লেন করবে যে কেন জন সিনা রকের কাছে তার সোল বিক্রি করলো, এত বছর পর কেন সে হিল টার্ন করলো। তো দেখতে গেলে এটা তো হওয়া স্বাভাবিক, কিন্তু ডাব্লিউডাব্লিউ যেভাবে জন সিনার কোরিডোর্সের ফেস টু ফেস এখানে অ্যানাউন্স করে দিয়েছে, তো মনে হচ্ছে প্রথমবার তো আমরা জন সিনাকে একাকেই আসতে দেখতে পাবো। জন সিনা একা এসে তার ক্ল্যারিফিকেশান দেবে, আর তারপরে কোনো একটা রয়্যাল এপিসোডে রোড টু রেসলম্যানিয়াতে যেমনটা নিউজ এসেছিলো যে আমরা রক আর জন সিনাকে একসাথে দেখতে পাবো। আপাতত এখন এমনটাই মনে হচ্ছে যে আমরা পরের সপ্তাহে জন সিনাকে একাকেই আসতে দেখতে পাবো, বা এখানে রকও আসতে পারে একটা সারপ্রাইজ এন্ট্রান্স হিসাবে। কিন্তু মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ সেটা করবে না, কারণ রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ আগে থেকেই বেশ কিছু বড় জিনিস অফিসিয়াল করে রেখেছে, তো সেইগুলো দিয়ে পুরো শোটা কভার করে দেওয়া যাবে। আর রকের অ্যাপিয়ারেন্সটা না হয় অন্য কোনো একটা রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ তুলে রেখে দেবে। তো এবার দেখা যাক যে আমরা পরের সপ্তাহে রতে কী দেখতে পাই। তবে মানতে হবে যে ডাব্লিউডাব্লিউর কিন্তু এলিমিনেশন চেম্বার হওয়ার পর থেকে, বা বলতে পারো এলিমিনেশন চেম্বার হওয়ার 1 সপ্তাহ আগে থেকে এই যে উইকলি শোগুলো রয়েছে এর কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়ে গেছে। মানে আমরা প্রত্যেক দিনই এক্সাইটেড হয়ে থাকছি যে পরের রতে বা পরের স্ম্যাকডাউন আমরা কী দেখতে পাবো। আর এখন চ্যাট গেবলের যে লুচা ডটকে নিয়ে স্টোরি লাইনটা চলছে, তো মনে তো হচ্ছে এই যে স্টোরি লাইনটা চলছে এর মধ্যে দিয়ে আমরা রে ফিনিক্সের ডেবিউ দেখতে পাবো, কারণ PW ইনসাইডার এটা বলছে যে রে ফিনিক্স এই রেসলম্যানিয়াতে একটা ম্যাচ রেসেল করবে। তো এমনটা হতে পারে যে আমরা রোড টু রেসলম্যানিয়ার কোনো একটা শোতে রে ফিনিক্সের ডেবিউ দেখতে পেলাম, বা এমনটা হতে পারে যে আমরা একেবারে ঠিক রেসলম্যানিয়ার দিনে গিয়েই রে ফিনিক্সের ডেবিউ দেখতে পেলাম। আর রোমান রেন্সের রিটার্নের পর একটা জিনিস তো কনফার্ম যে আমরা রেসলম্যানিয়াতে রোমান ভার্সেস সেথ ভার্সেস পাঙ্কের ম্যাচটা দেখতে পেতে চলেছি। আর আরেকটা জিনিস কনফার্ম হয়ে যাচ্ছে যে আমরা জে উসো ভার্সেস গান্থারের ম্যাচটা মেন ইভেন্টে দেখতে পাবো না, কারণ নাইট 2 এর মেন ইভেন্ট তো জন সিনা ভার্সেস কোডি রোডস, এটা একদম পুরোপুরি ফিক্সড রয়েছে 100%।
আর আমরা ট্রিপল থ্রেড ম্যাচ যেটা দেখতে পেতে চলেছি, এটা এত বড় ম্যাচ যে এই ম্যাচটাকে ডাব্লিউডব্লিউ যদি মেন ইভেন্টে না রাখে তাহলে ফ্যান্সরা আবার রাগ করবে। আর দেখতে গেলে এই রকম একটা বড় ম্যাচ মেন ইভেন্ট ডিজার্ভও করে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা রেসলম্যানিয়া নাইট 1-এ রোমান ভার্সেস সেথ ভার্সেস পাঙ্কের ম্যাচটা দেখতে পাচ্ছি, আর নাইট 2-তে আমরা কোডি ভার্সেস জনসনের ম্যাচটা দেখতে পাবো। আর জেউসো ভার্সেস গান্থার ম্যাচটা মেন ইভেন্ট করবে না, এটা তোমরা প্রায় সিওরই হয়ে থাকো, কারণ এখন যদি এটা মেন ইভেন্ট করে তো ফ্যান্সরা প্রচণ্ড রেগে যাবে। দেখতে পাচ্ছি যে রয়্যাল এপিসোডের রিয়াকশান কিন্তু দিন দিন কমে যাচ্ছে, ফ্যান্সদের আর তেমন খুব একটা ইন্টারেস্ট নেই। যারা জেউসোকে সাপোর্ট করছিল এরিনাতে তাদেরও সংখ্যা কিন্তু দিন দিন কমে আসছে। ফ্যান্সরা তো এখন বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস রিয়া রিপ্লি ভার্সেস ইয়ো স্কাইয়ের ম্যাচটা মেন ইভেন্টে দেখার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু এই জেউসো ভার্সেস গান্থার ম্যাচটা তারা একদমই মেন ইভেন্টে দেখতে চায় না। তো ডাব্লিউডব্লিউ সেটাই করবে মনে হচ্ছে, জেউসো ভার্সেস গান্থার ম্যাচটা মেন ইভেন্ট তো করছে না, তাহলে সেটা কোন জায়গায় হতে পারে? তো আমার মনে হচ্ছে হয় নাইট 1 কিংবা নাইট 2 এর একদম শুরুতে যে ম্যাচটা হয়, ডাব্লিউডব্লিউকে দেখেছি আগের বছর সেথ রলিন্স ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচটা একদম শুরুতেই দিয়ে দিয়েছিল নাইট 2 এর। তো এখানে হয়তো সেরকমই দেখতে হবে যে এটা একদম শোয়ের ওপেনারিতেই ডাব্লিউডব্লিউ দিয়ে দিতে পারে। তো এখন তো আপাতত এটাই লাগছে। ভাবতেও বড় অবাক লাগে যে 2025 সালের রয়্যাল রাম্বল উইনার এই ম্যাচে রয়েছে গান্থারের মতো একটা এত বড় চ্যাম্পিয়ন, যাকে আমরা এত রেসলিং মেশিন বলি, সে এখানে রয়েছে, ওয়ার্ল্ড টাইটেল এখানে রয়েছে, কিন্তু এই ম্যাচটা নাকি মেন ইভেন্ট হওয়ার যোগ্যই নয়। আর এই ম্যাচটা করে শেষ ম্যাচ বলতে পারো যেখানে সব থেকে বেশি লস গান্থারেরই হচ্ছে। গান্থার জিতুক বা হারুক কিচ্ছু যায় আসে না, এখানে গান্থার যদি হেরে যায় তাহলে তো বলতে হবে যে জেউসোর কাছে হেরে গেছে, এটা খুবই লজ্জার ব্যাপার, ফ্যান্সরা এমনিতেও মানবে না। আর যদি গান্থার জিতেও যায় তাও খুব একটা কিছু যায় তো আসবে না, কারণ গান্থারের লেগেসিতে জেউসোকে হারানোটা খুব একটা বড় জিনিস তো নয়। তো দেখতে গেলে সব দিক দিয়ে লস এখানে গান্থারের হচ্ছে, আর জেউসোকে জিতা কিংবা হারাক ডাব্লিউডব্লিউকে সব দিক দিয়েই কথা শুনতে হবে। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডব্লিউর নতুন একটা নিউজ ভিডিওতে।